গুড মর্নিং, ওয়েলকাম টু ইজি গ্রামার। আমার আজকের ফ্রেজটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। এই ফ্রেজের ব্যবহার তোমরা হয়তো শুনে থাকবে, কিন্তু সম্ভবত তার অর্থটা বুঝতে পারোনি। আজ আমি সেই ফ্রেজটাই তোমাদের সামনে নিয়ে এসেছি। ফ্রেজটা কি সেটা জানার আগে আমি তোমাদের বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো একটু পড়ে শোনাবো, এতে তোমাদেরই ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের চাপের মুখে নতি স্বীকার করল। দেখো, নতি স্বীকার করল বাক্যের এই অংশটা কিন্তু আমি আন্ডারলাইন করে দিয়েছি, ফলে বুঝতে অসুবিধা হবে না যে এই অংশটার জন্যই আমি সেই ফ্রেজটা ব্যবহার করব। সবসময় বাচ্চাদের চাহিদা মুখ বুঝে মেনে নেওয়া ঠিক না। এই যে মুখ বুঝে মেনে নেওয়া, আমি ঠিক না জায়গাটার থেকে বরঞ্চ আন্ডারলাইনটা তুলে দিই। যে অংশটার নিচে আন্ডারলাইন হবে সেটা হচ্ছে মুখ বুঝে মেনে নেওয়া। সবসময় বাচ্চাদের চাহিদা মুখ বুঝে মেনে নেওয়া ঠিক না। এই যে মুখ বুঝে মেনে নেওয়া, এই অংশটাই কিন্তু আমি ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। প্রতিবাদীদের চাপের মুখে কোম্পানির চেয়ারম্যান তাড়াতাড়ি পিছু হটলেন। পিছু হটলেন অংশটা আন্ডারলাইন করা। তিনি খুব বেশি সময় তর্ক করতে পারেন না, বরং তাড়াতাড়ি হার স্বীকার করে নেন। তর্কে নেমে তিনি বেশি সময় তর্ক চালাতে পারেন না, তাড়াতাড়ি হার স্বীকার করে নেন। না বাবা, আমি ভুল, তোমরা ঠিক। তো দেখো, এই যে চারটে বাংলা বাক্য এবং তার বিশেষ যে অংশগুলো আন্ডারলাইন করা, তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার, তা হচ্ছে হার স্বীকার করে নেওয়া, পরাজয় স্বীকার করে নেওয়া, নতি স্বীকার করা বা পিছু হটা। আর এই ব্যাপারগুলোই যখন আমরা ইংরেজিতে বোঝাতে চাইব, তখন আমাদের যে ফ্রেজটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে টু কেভ ইন। এই কেভ এখানে ভার্ব, বাক্যের টেন্স অনুযায়ী আমাদের এই ফ্রেজের কেভ ভার্বের পরিবর্তন করতে হবে। কেভ যখন ভার্ব হয় তখন তার অর্থ দাঁড়ায় হার স্বীকার করা, পরাজয় স্বীকার করা বা গর্ত করা ইত্যাদি। তো এখানে আমরা পরাজয় স্বীকার করা, নতি স্বীকার করা, হার স্বীকার করে নেওয়া, পিছু হটে যাওয়া, এগুলো বোঝাতেই কেভ ইন ফ্রেজটা ব্যবহার করব। স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের চাপের মুখে নতি স্বীকার করলো। নতি স্বীকার করে বা করেছে না, করলো, পাস্ট টেন্স। তাই আমি এখানে কেভ ভার্বেরও কিন্তু পাস্ট ফর্মটাই বসাবো। স্কুল কর্তৃপক্ষ দ্য স্কুল কমিটি, দ্য স্কুল কমিটি নতি স্বীকার করল। আগেই বলেছি বাক্যের টেন্স অনুযায়ী আমাকে কেভ ভার্বেরও কিন্তু টেন্সের পরিবর্তন করতে হবে। তাই আমি এখানে লিখব কেভড, ডিটা যোগ করে দেব। দ্য স্কুল কমিটি কেভড ইন before the guardian. The school committee caved in before the guardians, অথবা before the pressure from guardians। তো আমি ওইগুলো প্রেশার লিখবো না, চাপ, শুধু যদি দ্য স্কুল কমিটি কেভড ইন বিফোর দ্য গার্জিয়ানস, তাতেও কিন্তু একই অর্থ প্রকাশ করবে যে অভিভাবকদের চাপের মুখে, চাপের সামনে স্কুল কর্তৃপক্ষ হার স্বীকার করে নিল, নতি স্বীকার করে নিল। সবসময় বাচ্চাদের চাহিদা মুখ বুঝে মেনে নেওয়া ঠিক না। মুখ বুঝে মেনে নেওয়া, চাহিদার সামনে পড়ে অসহায় হয়ে যাওয়া, বাচ্চাদের চাহিদা, বাচ্চাদের বায়নার মুখে অসহায় হয়ে যাওয়া এবং সেগুলো মুখ বুঝে মেনে নেওয়া, এই অংশটার জন্য কিন্তু আমি কেভ ইন ফ্রেজটাই ব্যবহার করব। সবসময় ঠিক না, এইভাবে আমি সেন্টেন্সটা শুরু করব। এটা ঠিক নয় সবসময়, একটা ডামি সাবজেক্টও নিয়ে আসবো, সেটা হচ্ছে ইট। ইট ইজ not always
ইট ইজ নট অলওয়েজ, এটা সবসময় ঠিক নয়। রাইট, এটা নয় সবসময় ঠিক। দেখো ইংরেজিতে যখন আমরা সেন্টেন্স লিখি কিভাবে শব্দগুলো সাজাতে হয়। ইট ইজ নট অলওয়েজ রাইট, কি ঠিক নয়? বাচ্চাদের চাহিদা মুখ বুঝে মেনে নেওয়া। টু cave in before the demands of কাদের? বাচ্চাদের, কিডস। কেভিন হচ্ছে ফ্রেজটা যেটা দিয়ে আমরা মুখ বুঝে মেনে নেওয়া বাক্যের এই অংশটা প্রকাশ করলাম। প্রতিবাদীদের চাপের মুখে কোম্পানির চেয়ারম্যান তাড়াতাড়ি পিছু হটলেন। কোম্পানির চেয়ারম্যান তাড়াতাড়ি পিছু হটলেন, এই অংশটা আমাকে আগে আনতে হবে। The chairman of the company পিছু হটলেন, পিছু হটেন বা পিছু হটেছেন না, পিছু হটলেন পাস্ট টেন্স, তাই আমাকে প্রথম সেন্টেন্সটার মতোই কেভিনকে কেভড ইন লিখতে হবে। দ্য চেয়ারম্যান অফ দ্য কোম্পানি কেভড ইন, এই হচ্ছে ফ্রেজটা, সো আর্লি অথবা আর্লি। সো আর্লি কেন দিলাম? বেশ তাড়াতাড়ি। The chairman of the company caved in so early before the protesters. বিক্ষোভকারীদের চাপের মুখে চেয়ারম্যান খুব তাড়াতাড়ি পিছু হটলেন। তিনি খুব বেশি সময় তর্ক করতে পারেন না, বরং তাড়াতাড়ি হার স্বীকার করে নেন। তিনি পারেন না, হি ক্যান নট। তর্ক করা ইংরেজি আর্গিউ। বেশি সময়, ফর সো লং, কমা। বরং, এখানে বরং এর জায়গায় আমি পরিবর্তে শব্দটা ব্যবহার করব, শুনতে বেশি ভালো লাগে। বরং ইংরেজি হচ্ছে রাদার, তার জায়গায় আমি পরিবর্তে ইনস্টেড ওয়ার্ডটা ইউজ করব। ইনস্টেড তাড়াতাড়ি হার স্বীকার করে নেন। এই যে তিনি তাড়াতাড়ি হার স্বীকার করে নেন, এটা ওনার একটা স্বভাব, এটা তার একটা অভ্যাস, তাই আমি এখানে টেন্ড ভার্বটা ইউজ করব। ইনস্টেড হি টেন্ড। টেন্ড যেহেতু ভার্ব আর বাক্যের কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, বাক্যটা রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাই আমাকে টেন্ডের সাথে টেন্স শব্দটা যোগ করতে হবে। ইনস্টেড হি টেন্ডস টু কেভ ইন টু quickly. He cannot argue for so long. Instead, he tends to cave in too quickly. তাহলে বুঝতে পারলে কেভ ইন ফ্রেজের ব্যবহার ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। আর বাক্যগুলো আমি যা লিখেছি তাও খুব সহজ, না বোঝার মতন কিন্তু কিচ্ছু নেই। তোমরা বরং বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, প্র্যাকটিস করার সময় স্ক্রিনশটটা রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। ভীষণ সহজ একটা ফ্রেজ, যত প্র্যাকটিস করবে ফ্রেজের ব্যবহার তত সহজ মনে হবে, আর ইংরেজি হবে ভীষণ সুন্দর। কোথাও যদি আটকে যায়, বুঝতে অসুবিধা হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।